একটি স্মরণীয় ঘটনা। স্বামী শিবস্বরূপানন্দ। তারিখটা মনে নেই, আমার সন্ন্যাস লাভের কয়েক বছর পরের কথা। বেলুর মঠ থেকে এলাহাবাদে গিয়েছিলাম পূজনীয় বিজ্ঞানানন্দ মহারাজকে দর্শন করবার জন্য। সকালে পৌঁছেছিলাম। মঠিগঞ্জের আশ্রমে এসে তাকে প্রণাম করলাম। বললাম, বেলুর মঠ থেকে এসেছি। বেলুর মঠ থেকে? ভালো। তা আপনিও কি চাবি সঙ্গে করে নিয়ে যাবেন? মহারাজজি আমার দিকে তাকিয়ে রহস্য করে বললেন। আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। কোনো কথা না বলে তাঁর দিকে তাকিয়ে রইলাম। মহারাজজি তখন একটু হেসে প্রসঙ্গটা পরিষ্কার করে বুঝিয়ে দিলেন। বললেন, ব্যাপারটা কি জানেন, বেলুর মঠের সাধুরা বড় ভুলো। কিছুদিন আগে ওখান থেকে একজন এসেছিলেন, উঠেছিলেন গেস্ট হাউসে। তাকে তার ঘরের তালা চাবি দেওয়া হয়েছিল। কলকাতায় ফিরে যাবার সময় তিনি চাবিটা বেমালুম পকেটে নিয়ে গেলেন। ফলে সেই ঘরের তালা ভাঙতে হলো। তাই জিজ্ঞাসা করছি, আপনিও কি চাবিটা সঙ্গে নিয়ে যাবেন? আমি তখন হাত দুটি জোর করে বললাম, না মহারাজ, চাবি আমি নিয়ে যাব না, সে ভুল হবে না। শুনে খুশি হয়ে তিনি বললেন, বেশ বেশ, তা এলাহাবাদে এসেছেন, যান ত্রিবেণী দর্শন করে আসুন, স্নান করে আসুন। ত্রিবেণী সঙ্গমে স্নান পূজাদির পর বেলা প্রায় 10টার সময় মহারাজজির কাছে ফিরে এলাম। খুব খিদে পেয়েছে। তখন বয়স কম, তাই খিদের জোরও বেশি। মহারাজজি তাঁর সেবক ভৃত্য বেণীকে ডেকে বললেন, ঘরে যে বেলটি আছে সেটি যেন ফাটিয়ে আমাকে দেওয়া হয়। বেণী প্লেটে করে সেই বেল এনে দিল। একটু নিরাশ হয়েছিলাম ঠিকই, কিন্তু বেলটুকু মুখে দিয়ে মনে হলো পরম সুখাদ্য। মহারাজজির আশ্রমে সামান্য জিনিসও কেমন অসামান্য হয়ে ওঠে, সেদিন সেটা অনুভব করেছিলাম। দুপুরে সাধারণ ভাত ডাল তরকারিও অমৃততুল্য বোধ হয়েছিল। এলাহাবাদে সেবার মাত্র একদিন ছিলাম। পূজনীয় বিজ্ঞানানন্দ মহারাজের দর্শন লাভ আমার সেই প্রথম। তিনি বেশি কথা বলেননি। তাকে প্রণাম করে তাঁর আধ্যাত্মিক ব্যক্তিত্বের স্পর্শটুকু নিয়েই আমি ধন্য হয়েছি। পরে মহারাজজিকে বেলুর মঠে বেশ কয়েকবার দেখেছি। বিশেষ করে মনে পড়ে একটি ঘটনা। সেটি 1933 সনের শেষ ভাগের কথা। পূজনীয় মহাপুরুষ মহারাজ তখন পক্ষাঘাতে শয্যাগত, বাক শক্তিরহিত। আমরা কয়েকজন তাঁর সেবা কার্যে নিরত থাকি। বেলুর মঠের মূল গৃহের দোতলায় তাঁর সেই ঘরখানিতে এবং তার চারিপাশে একটা থমথমে ভাব। নিস্তব্ধ পরিবেশে যেদিনের কথা বলছি, সেই সকালে আমি তার জন্য হরলিক্স তৈরি করছি, এমন সময় হঠাৎ শব্দ পেলাম। জুতো পায়ে কে যেন সিঁড়ি দিয়ে একতলা থেকে উপরে উঠে আসছেন। প্রথমে একটু অবাক লাগলো, কারণ সাধারণত কোনো সন্ন্যাসী বা ব্রহ্মচারী জুতো পায়ে এই সিঁড়ি ব্যবহার করতেন না। শ্রী শ্রী ঠাকুরের সন্ন্যাসী সন্তানদের কথা অবশ্য আলাদা। কিন্তু এই সময় কে আসতে পারেন? এই সব ভাবতে ভাবতে গলা বাড়িয়ে তাকাতেই দেখলাম পূজনীয় বিজ্ঞানানন্দ মহারাজ আসছেন ত্রস্ত পদে, চোখে মুখে ব্যস্ততার ভাব। কারো সঙ্গে কোনো কথা না বলে তিনি সোজা চলে এলেন পূজনীয় মহাপুরুষ মহারাজের ঘরে। তাঁর চরণ বন্দনা করে এক দৃষ্টে তন্ময়ভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। পূজনীয় মহাপুরুষ মহারাজজির মুখ তখন আনন্দে উদ্ভাসিত। দুই গুরু ভ্রাতার নীরব মিলনের সেই কয়েকটি মুহূর্তের ছবি অবিস্মরণীয়। ভাবলে আজও যেন শরীর রোমাঞ্চিত হয়। পূজনীয় মহাপুরুষ মহারাজ ইশারা করতেই বললাম, হ্যাঁ মহারাজ, এখনই ওর চা জল খাবারের ব্যবস্থা করছি, আপনি চিন্তা করবেন না। পূজনীয় মহাপুরুষজি ওকে কি খাওয়াতে ভালোবাসতেন আমরা জানতাম। তন্মুহূর্তে আমরা কাজে লেগে গেলাম। তখন দ্বিজেন মহারাজ, স্বামী গঙ্গেশানন্দ এবং অন্য কয়েকজন সাধু কাছে এসে গিয়েছেন।
এলাহাবাদ থেকে পূজনীয় বিজ্ঞানানন্দ মহারাজ হঠাৎ এসেছেন, এই খবর মঠের সর্বত্র পৌঁছে গিয়েছে। এদিকে মহারাজজি তখন তাড়া দিতে শুরু করেছেন, কই, আমাকে যা দেবার তাড়াতাড়ি দিয়ে দিন, বাইরে ট্যাক্সি দাঁড়িয়ে আছে, দেরি করবার সময় নেই। সে কি, ট্যাক্সি দাঁড়িয়ে আছে কেন? আমাদের মধ্যে কেউ, বোধহয় দ্বিজেন মহারাজ, জিজ্ঞাসা করলেন। মহারাজজির উত্তর, যে ট্যাক্সিতে হাওড়া স্টেশন থেকে এসেছি সেই ট্যাক্সিতেই আবার স্টেশনে ফিরে যাব যে, এখনই আবার এলাহাবাদের ট্রেন ধরতে হবে, আমি তো রিটার্ন টিকিট কেটে এসেছি। মহারাজজির বালক স্বভাবের কথা আমরা জানতাম, আরো জানতাম তিনি নির্জনতা প্রিয়, বেলুড় মঠে বেশি দিন থাকতে চাইতেন না, কিন্তু এসেই সঙ্গে সঙ্গে চলে যাবেন এটা আমরা মেনে নিতে পারলাম না। দ্বিজেন মহারাজের সঙ্গে কয়েকজন মিলে তাকে ধরে বসলাম, না মহারাজ, তা কিছুতেই হবে না, অন্তত 2-4 দিন বিশ্রাম করে যেতে হবে। মহারাজজি বললেন, কিন্তু ট্যাক্সি যে দাঁড়িয়ে আছে। আমরা বললাম, আপনি তার জন্য ভাববেন না, এখনই আমরা বিদায় করে দিচ্ছি। মহারাজ বললেন, রেলের রিটার্ন টিকিটের কি হবে? আমরা বললাম, ওটা আমাদের দিন, রিফান্ডের ব্যবস্থা করে দেব, যেদিন যাবেন সেদিনের টিকিটও আনিয়ে দেব, আপনি আর আপত্তি করবেন না? মহারাজজি আর আপত্তি করেননি, ঘরে গিয়ে জামা কাপড় বদলে জুতো ছেড়ে সুস্থিত হয়েছেন, মুখে তখন প্রসন্ন হাসি। সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে আরতির পর আমরা ওকে ঘিরে বসলাম। মহারাজজিকে জিজ্ঞাসা করা হলো, মহারাজ, আপনি মঠে এসেই কেন ফিরে যেতে চাইছিলেন? অত কষ্ট করে এতখানি পথ তবে এলেনই বা কেন? প্রশ্নটি শুনে মহারাজজি গম্ভীর কণ্ঠে বললেন, তবে শুনুন, মহাপুরুষ মহারাজ খুব অসুস্থ, দারুণ শারীরিক কষ্ট পাচ্ছেন, এ খবর আগেই পেয়েছিলাম। পরশু সন্ধ্যায় ওর কথা ভাবতে ভাবতে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, চুপচাপ বসে ঠাকুরের ছবির দিকে তাকিয়েছিলাম, হঠাৎ দেখলাম তাঁর ওই ছবি থেকে যেন একটি বালক মূর্তির আবির্ভাব হলো। তিনি আমাকে আশ্বাস দিয়ে যেন বললেন, ওর জন্য ভাবনার কিছু নেই, আমি সর্বক্ষণ ওকে দেখছি। এই দর্শনের সঙ্গে সঙ্গে আমার সব উদ্বেগ চলে গেল, আর তারপরেই মনে হলো ঠাকুর সর্বক্ষণ যাকে দেখছেন, রক্ষা করছেন, সেই মহাপুরুষকে অবিলম্বে একবার দর্শন করে আসতে হবে। যেই ওই চিন্তা মনে উঠল, সঙ্গে সঙ্গে কলকাতা যাত্রার উদ্যোগ করলাম। কাল এলাহাবাদ স্টেশনে এসে রিটার্ন টিকিট কেটে ট্রেনে চড়েছি। আজ সকালে ঠাকুরের সেই প্রিয় সন্তান মহাপুরুষ মহারাজকে দর্শন আর প্রণাম করে ধন্য হয়েছি। ওই উদ্দেশ্যেই তো আসা, তাই ট্যাক্সি দাঁড় করিয়ে রেখেছিলাম। আর কোনো কাজ তো ছিল না, তবে কি জন্য আর থাকি? তা আপনারা যেতে দিলেন না, তাই আবার থেকেও গেলাম। জামতারা, এপ্রিল 1974। রচনাটি স্বামী শিব স্বরূপানন্দজির স্মৃতিচারণের শ্রুতলিপি।